আজকের ব্লগটা 2-3 দিনের একসঙ্গে মেলানো মেশানো ব্লগ। তো চলো ব্লগটা দেখতে থাকো। আগেই তোমাদের বলে দিলাম, কেননা হয়তো তোমরা বুঝতে পারবে না, সেই জন্য আগে কিছুটা আমার মহালয়ার আগে, তারপরে মহালয়ার দিন আমরা বাঘাযতীন গেছিলাম, তার ভিডিও তোমাদের দেখা হয়ে গেছে। তারপরে আমি ঠাকুর ঘর ডেকোরেশন করেছিলাম, তারও ভিডিও দেখা হয়ে গেছে। আজকে সেই মহালয়ার আগেকার কিছুটা অংশ, যেহেতু ভিডিও শ্যুট করেছিলাম, তাই আজকের ভিডিওর সাথে সেই ভিডিওটা আমি জুড়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে পিতৃপক্ষের আর কি শেষ, কালকে মহালয়া, দেবীপক্ষ পড়ে যাবে। তার আগে আমার ছাদ বাগানটাকে অন্তত পরিষ্কার করব। এটাই বাড়ির মধ্যে পরিষ্কার করা বাকি আছে, বাকি সব হয়ে গেছে। তো ধীরে ধীরে তোমাদের সাথে তো শেয়ার করবো। এই দেখো কি অবস্থা, এই পাশের পাশ একবার দেখে নাও। দু তিন দিন ধরে গাছগুলোকে সব পরিষ্কার করেছি, মানে টব পরিষ্কার করা হয়েছে। এখানের এই গাছগুলো সব নামিয়ে দেবো। এখানে দেখো যে কলমি শাক লাগানো হয়েছিল, এগুলো সব নামিয়ে দেবো, পরিষ্কার করে নেবো। আর ছাদটার খুব খারাপ অবস্থা, ছাদটাও পরিষ্কার করব। তো চলো আর বেশি কথা বলবো না, অনেকটা রোদ উঠে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে যাই। এখন ওই 7টা মতো বাজে, একটু রোদ উঠে গেছে। আর একটু সকাল সকাল শুরু করলে ভালো হতো। আমার কর্তা মর্নিং ওয়াক থেকে এসে তারপরে আমি বললাম যে চলো এই কাজটা মানে না করলেই নয়, ছাদটা দেখতেও ভালো লাগে না। আর ধরো পুজোর আগে ঘরবাড়ি মনে মনে ভেবেছিলাম যে সব পরিষ্কার করব, যেগুলো উপরে ঝোলানো ছিল তার মধ্যে কলমি শাক লাগিয়েছিলাম, কিন্তু এখন আর শাকটাক কিচ্ছু নেই, ঘাসই ভরে গেছে। কেননা অনেক দিন আমি ছাদ বাগানের কোনো কাজ করিনি, যার জন্য গাছপালাগুলো প্রায় নষ্ট হওয়ার মতোই। এখন চড়া রোদ উঠে গেছে, আর কাজ করা যাচ্ছে না। যতটা হয়েছে এরমভাবে গাছ কাটা হয়েছে, কিছু কিছু গাছ এই যে সব পরিষ্কার করে করে রাখা হয়েছে, গাছগুলো ছাঁটা হয়েছে, যে এসব সব ছাঁটলাম। ক্যামেরা অফ করে করেই সমস্ত হলো। চন্দ্রমল্লিকাগুলো এক জায়গায় রাখা হয়েছে, বোগেনভিলিয়াগুলো এক জায়গায় রাখা হয়েছে। আরও বিকেলবেলা আবারও কাজ করব, এই মুহূর্তে আর পারা যাচ্ছে না। জবা ফুটেছে, সাদা জবা ফুটেছে, গোলাপি জবা ফুটেছে, দিয়ে যা বুদ্ধজুই, এখানে লাল জবা। চলো এবার নিচে যাই। এখানে মাটি চালা হচ্ছে, দুটো মাটি চেলে রেডি করা হয়েছে, আর এইগুলো সব করা হবে। আমরা রোদে কাজ করছি আর তুই এখানে বসে আছিস, গরমটা সহ্য করতে পারেনি, নিচে চলে এসছে, এখানে বসে আছে, আরেকজনের জন্য অপেক্ষা করছে। ঘড়ির কাঁটায় 10টা বাজে, 10টা 5। কিসের চপ? ভেজিটেবল বললো এগুলো এগুলো কি দিয়ে করেছে? জানি না, জিজ্ঞাসা করে নিয়ে। মানে বিস্কুটের গুঁড়ো না বোধহয়, নাকি ডালও আছে না? ভালো হয়েছে, ডালও আছে, কুরকুর করছে, দেখে মনে হচ্ছে মুড়ি। অল্প একটু মুড়ি নিয়েছি, চা বসিয়েছি, আর এই যে বৌদি পাঠিয়েছে এটা, এটা দিয়ে অল্প মুড়ি দিয়ে চা দিয়ে খাবো, এটাই ব্রেকফাস্ট। আজকে রান্নার মধ্যে করব হচ্ছে শুধু ডিমের ঝোল ভাত করব, কেননা সকালে অনেকটা পরিশ্রম হয়েছে, আবার বিকেলেও কিছুটা কাজ করা বাকি আছে। বেশি পরিশ্রম যদি এখন এই রান্নাবান্নার দিকে করি, তাহলে বিকেলে সেই এনার্জি আর পাবো না, তাই শুধু এই ডিমের ঝোল ভাত। দেখো এখন আকাশে খুব মেঘ করে এসছে, বিকেল হয়ে গেছে, মানে 3:30 বাজে, কিন্তু তো মেঘ ডাকছে। সেই শুনে আবার তাড়াতাড়ি করে ছাদে চলে এলাম, বাকি যে কাজটা আছে সেই কাজটা কমপ্লিট করে ছাদটা দেখি ঝাড় দেওয়া যায় কি না, ততক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। তো আর মেঘও ডাকছে, ছটপট করে কাজ করি, হ্যাঁ, কেননা এখন ক্যামেরা ধরে কাজ করা যাবে না। একটুখানি দেখিয়ে দিই ছাদের অবস্থা। এই যে এখন এরকম আছে। আমার কর্তা এই মাটিটা চালছে, মাটিটা নালে ধুয়ে চলে যাবে, এই কাজটা করা খুব জরুরি, এটা করতেই হবে। আমার কর্তা বলছে মালিকাকুর কাজ করছে,
আকাশে মেঘ দেখেছো তো কিভাবে মেঘ জমেছে, সব টব পরিষ্কার হয়েছে। এই দেখো, এটা কি গাছ বলো তো? আদা গাছ। এই নতুন নখ কাটার এটা দিয়ে গোলাপের ডাল কাটছি। সকালবেলা কত জায়গা কেটেছে দেখাই তারা, দেখো কাঁচি দিয়ে কাটতে গিয়ে এই জায়গাটা কেটেছে, এই জায়গাটা কেটেছে, তারপরে এইসব জায়গা সব কেটে টেটে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে, বলছি বৃষ্টি শুরু হয়ে গেছে। গাছ কাটার যে কাঁচি হয় না, সেই কাঁচি আমার নেই। তো সাধারণ যে কাঁচি আমরা জামা কাপড় কাটি, সেই কাঁচি দিয়েই সকালবেলা গাছের ডালপালাগুলো কাটছিলাম। কাটতে গিয়ে দেখলাম যে হঠাৎ করে দেখছি যে কী হলো, যে একটা জ্বালা জ্বালা করছে কেন, তারপরে দেখি হাতের ওই জায়গাটা কেটে গেছে। আর কি হয় বলো তো, গোলাপ গাছের ডাল টালগুলো কাটা খুব অসুবিধা হয়। তারপর বিকেলবেলা বুদ্ধি বের করেছি, আমরা যে নখগুলো কাটি সেইটা দিয়ে কাটবো তাহলে। আর এই যে গোলাপ গাছের ডাল কাটতে তো একটু ধরো মোটা মোটা, সেগুলো কাটতে খুব অসুবিধা হবে, আর ওই একই জায়গায় আবার আঘাত লাগবে। সেই জন্য ওই নটুর নখ কাটার ওইটা দিয়েই কাটবো মনে মনে ঠিক করেছি। দেখলাম ওটা দিয়ে ভালোই কাটা গেল। আর এখন এই যে যতটা সম্ভব ঘাস টাসগুলো এগুলো পরিষ্কার করব। আর যেহেতু ডালপালাগুলো কাটলাম, তাই একটুখানি ফাঙ্গাসাইড লাগাবো। যেমন ধরো আমাদের কোথাও কেটে গেল, ধরো আমরা তো সেই জায়গাটাতে ওষুধ লাগাই, তেমনি গাছেদেরও এরকম যখন ডালপালা কাটা হয় তখন কিন্তু একটু ফাঙ্গাসাইড লাগাতে হয়, না হলে হয়তো গাছটা মরেও যেতে পারে। সেই জন্য তো এই কাজগুলো করব মনে মনে প্ল্যান করেছি। তবে বৃষ্টি যদি নামে তাহলে তো আর সব ধুয়েই যাবে। তো প্রথমে একটু বৃষ্টি নেমেছিল, তারপর দেখলাম যে আবার বৃষ্টিটা কমে গেল, সেই ভরসাতেই এইগুলো কাটলাম। আর গাছে আজকে ভাবছি ওষুধপত্র দেবো, যখন মানে এই কাজগুলো নিয়ে বসেছি তো এইগুলো একবারে করেই নামবো। দেবীপক্ষ পড়ে গেলে নোংরা কাজ আর কিছু করব না, যতটা সম্ভব আজকে করে রাখবো, আর যতটা হবে না ছেড়ে দেবো। বাকি কাজ আর পুজোর পরে করব। কিন্তু কিছুটা তো ধরো পরিষ্কার হলো। অনেকেই বলছিলে যে তোমার এত সুন্দর বাগানটা কীরকম নষ্ট হয়ে গেছে। সত্যি আমার নিজেরও খুব খারাপ লাগে যখন এই বাগানটার দিকে তাকাই। আর গোলাপ গাছের কাটা, লেবু গাছের কাটা থাকে, তো সেই জন্য এই ডালগুলোকে একটা জায়গায় আলাদা করে রেখেছি। কেননা যদি সব গাছের ডালপালার সঙ্গে যদি আমি এগুলো নিই, তাহলে কিন্তু এই কাটা ফুটে যেতে পারে। সেগুলো এগুলো আলাদা করে রাখলাম। গোলাপ গাছে যে জায়গাগুলো কাটলাম, এটা এখন একটু জলে গুলে ওই জায়গাগুলো লাগিয়ে দেবো, বা হাতে লাগিয়ে দিলেও হয়, হাতে করে টিপে টিপে লাগিয়ে দিলেও হবে। এখন এই যে দেখো ওষুধগুলো জলে গুলে গাছের এই যে জায়গাগুলো কেটেছি সেই জায়গায় লাগিয়ে দিচ্ছি। আর এই দেখো এই কাটা গাছের যে লেবু গাছের, গোলাপ গাছের যেগুলো ডাল ছেড়েছি সেগুলো এই জায়গাটাতে আলাদা করে রেখেছি, না হলে কিন্তু ওই হাতে পায়ে ফুটে যেতে পারে। এই এতটার তুলনায় মিক্সচার এটা কম হবে, তাও এটা দেওয়া হবে। একটু ফাঙ্গাসাইড এটা দেওয়া হবে, এটা একটু মেশাও, আর ওইটা পুরো দিয়ে দাও। এটা খানিকটা মিশিয়ে দাও। এটা পুরো দেবো তো? হ্যাঁ, এটা পুরো দেবো, তাই কম পড়বে। এতটা জিনিসের মধ্যে এটা কমই। এটা কাঠকয়লা গুঁড়ো মনে হচ্ছে। এটা কি? এটা যা পেরেছে তাই দিয়ে দিয়েছে। এটা আবার দেবো, এটা মাখিয়ে নেওয়ার পর। কতটা দেবো এটা? দাও না। এটা কি জিনিস? এটা ফাঙ্গাসাইড। ব্যাস ব্যাস। এই দেখো পরিষ্কার করে জল টল দেওয়া হয়ে গেছে, আর সন্ধেও হয়ে গেছে। ভীষণ খারাপ অবস্থা ছিল, সমস্ত গাছ ছাঁটা হয়েছে, তারপরে পরিষ্কার হয়েছে, গোছাগুছি হয়নি, পরে ধীরে সুস্থে গোছাগুছি করব। এত পর্যন্ত আজকে হলো। এই দিকটা পুরো বোগেনভেলিয়া দিয়েছি। ছাদ গোছাগুছি পরে হবে।
এখন পুরো অন্ধকার হয়ে গেছে, আর কাজ করা যাবে না। আমার কর্তা মাটি টাটিগুলো সব রেডি করলো, আমি এদিকে গাছে ওষুধ আর খাবার ওষুধ এসব দিলাম, গাছ ছাঁটলাম, ঘাস পরিষ্কার এসব করলাম, দুজনে মিলেই কাজ করলাম। যাই হোক, চলো পরে দেখাবো তোমাদের, মানে গুছিয়ে টুছিয়ে পরে দেখাবো, হয়তো ব্লগটা কন্টিনিউ করব, মানে যেদিন গোছাবো সেগুলোও আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। ছাদ টাদগুলো ধোয়াতে হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর তোমাদের দেখাবো। এই ধারে সমস্ত বেগুন গাছগুলো দেওয়া হয়েছে। দেবীপক্ষ পড়ে গেছে, আর নোংরা কাজ টাজ কিচ্ছু করবো না। বাইরে একটু বৃষ্টিও হয়েছে, ফুল গাছগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ জলের একটু একটু ফোঁটা দেখা যাচ্ছে। ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে, এখন ঠাকুর ঘরের এই যে ফুল টুল তুলে ঠাকুর ঘর মুছে আমি নিচে যাব। ঠাকুরঘর অর্গানাইজ করার ব্লগ হয়তো তোমরা দেখে নিয়েছো। আর ঠাকুরঘর যখন অর্গানাইজ করেছিলাম তখন ওই যে ধরো ঠাকুরের আসন তো চেঞ্জ করি, সেই সব জিনিসগুলো কাঁচা টাচা হয়নি, ওগুলোকে আজকে সকালবেলা কেচে দিলাম। এখন একটু বৃষ্টিটা ধরেছে, জলগুলো যদি ঝরে যায় তখন ভেতরের দিকে নিয়ে মেলে দিতে পারবো। তো দেখলাম যে পুদিনার বেশ সুন্দর ডাল হয়েছে, সেইগুলোকে একটু কেটে নিয়ে এলাম। এই ডালগুলো থেকে জলে রাখলে শিকড় গজিয়ে যায়, সেই জন্য জলের মধ্যে দিয়ে দিলাম। এটা একটা ভাঙা কাপ জানলার পাশে রাখলাম, যদি গজিয়ে যায় তখন ধরো গাছগুলো পুঁতে দিলে বেশ সুন্দর ঝাপালো হয়ে যাবে। আর এখন ধরো সবে চা খাওয়া হয়েছে, ব্রেকফাস্ট টেকফাস্ট কিছু হয়নি। ধরো কয়েকটা সন্দেশ তৈরি করবার ছাঁচ রয়েছে, যে এরকম 3টে ছাঁচ রয়েছে, 3টে ছাঁচ তোমাদের একটুখানি দেখাচ্ছি। আজকে একটা তিলের সন্দেশ করব মনে মনে ঠিক করেছি। আমাদের এখানে মেলাতে ফুটেতে আর কি এরকম ধরনের ছাঁচ বিক্রি হয়। তো অনেক সময় কি হয়, ওই যে নারকেল ছাপা বলো বা কোনো সন্দেশ টাইপের কিছু, ক্ষীরের সন্দেশ এসব করতে গেলে এই ছাঁচগুলোর দরকার পড়ে। আর পুজোর মধ্যে কি কি খাবো না খাবো তার প্ল্যান প্রোগ্রাম করে কিছু জিনিসপত্র আনিয়েছি, সেগুলো এখন একদম অর্গানাইজ করে তুলবো, কারণ পুজোর সময় নেই এই ব্যাপারটা শুনতে ভালো লাগে না। আর আমার কর্তা একটু ব্যস্তও থাকে, যার জন্য আমাকে ধরো এইগুলো অর্গানাইজ করে রাখতে হয়। আমি খুব একটা তো বাজারে বেরোই না। আর কি বলতো, আমরা ষষ্ঠী অষ্টমী এগুলোতে কিন্তু কোনো মানে চালের খাবারও খাই না, সেই জন্য আমাকে ভেবে ভেবে জিনিস কি খাবো না খাবো সেগুলোকে অর্গানাইজ করে রাখতে হয়। তিলটা তো আজকে বললামই, তিলের একটা সন্দেশ করব, সেই জন্য তিলটা বেছে তারপরে সন্দেশটা তৈরি করব। কারণ অনেক সময় দেখবে তিলের মধ্যে কাঁকড় থাকে, সেই কাঁকড় সমেত যদি কোনো কিছুই করা যায় তাহলে কিন্তু ধরো মুখে কাঁকড় পড়ে। আর এই বাদামগুলো না একদম কী বলতো নরম হয়ে গেছে, তো বাদামগুলো একটু কড়াইয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। বাদামের একটু গুঁড়ো করে রাখবো, সাবু গরম করে নিচ্ছি, সাবু একটু গুঁড়ো করে রাখবো। এগুলো ধরো পুজোর যে বললামই ষষ্ঠী অষ্টমীতে কিছু সেরকম খাই না, সেই জন্য এগুলোকে রেডি করে রাখছি। আর আজকে মনে মনে হয়েছে চিড়ে বাদাম ভাজা খাবো, এদিকে মুড়িও এসছে, মানে ঘরের টুকিটাকি যেসব সংসারের জিনিসপত্র সেই সব অনেক কিছুই এসছে। সাবুটাও দেখো একটু ঠান্ডা করে তারপরে এগুলোকে গুঁড়ো করব। আর কলাইয়ের ডালও গুঁড়ো করে রাখবো। মানে আজকে কি করছি বলো তো, শুধু ওই যে ভাজাভুজি করে ওই যেগুলো গুঁড়ো টুড়ো করে রাখলে সুবিধা হবে, আমার কাজটা ঝটপট হয়ে যাবে, সেই ধরনের কাজগুলোকে আমি একদম ঠিকঠাক রেডি করে রাখবো। কলাইয়ের ডালটাকে গুঁড়ো করবো, আর আগে আর কি ডালটা তো শুকনো খোলায় ভাজবো, সেই জন্য কি করব, এই যে কাপড়ের মধ্যে ওর যে পাউডারটা সেটা একটুখানি মুছে নিয়ে তারপরে আমি গুঁড়ো করব বলছি, ভাজবো। আর ভাজার পর ওটা ঠান্ডা হয়ে যখন যাবে তখন একটু মুচমুচে হয়ে যাবে, তারপরে গুঁড়ো করে রাখবো। এটা বলতে পারো একটা প্রিমিক্স, যেটা কিনা একদম ঝটপট তৈরি করা যায়, এরম ধরনের জিনিস তৈরি করে রাখা যায়। এর আগে আমি একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম ব্লগে, যদি সময় পাই আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো চিড়ে বাদাম ভেজেছি আর চা করেছি, আজকে এইটাই কিন্তু আমাদের ব্রেকফাস্ট। নটু আবার চিড়ে খেতে কিন্তু খুব পছন্দ করে। আজকে নিরামিষ রান্নাবান্না করব, আলু পটল কুমড়ো ছোলা দিয়ে তরকারি করব, নিরামিষ তরকারি, আর একটু তিলের বড়াও করব। একদিক দিয়ে ধরো জিনিসপত্রগুলো অর্গানাইজ করছি, একদিক দিয়ে রান্নাবান্নার কাজ সারছি। আর রান্নার ভিডিও অনেক দিন শ্যুট করা হয়নি, তার ভিডিও শ্যুট করেছি, তোমাদের দেখাবো কীরকম হয়েছে। আর এই দেখো পুদিনার
গাছটা বেশ এখন কিন্তু দেখতে ভালো লাগছে। এই যে লোহার যে হামানদিস্তা, এর মধ্যে আদা কাঁচা লঙ্কা এগুলো থেতো করে নেব। এইগুলো দিয়ে আমি ওই যে ছোলা আলু তরকারিটা যেটা করব বলছি সেটার মধ্যে দেব। আর কি বলতো, এর মধ্যে একটু পাঁচফোড়ন তেজপাতা দেবো, বিশেষ কিছু মশলাপাতি দেব না। আর লোহার জিনিসে দেখবে রান্না বান্না করলে তরকারির রঙটা কালো হয়। এছাড়া পটল ভাজার পর যেই তেলটা পড়ে থাকে, সেই ভাজার তেলে যদি রান্না করা হয় তাহলেও কিন্তু তরকারি কালো হয়। বিরাট অ্যাক্সিডেন্ট। দেখো এক্ষুনি কড়াইটা উল্টে গিয়ে বিপদ হতে পারতো। ওই পাশে না যদি উল্টাতো, তার বদলে যদি এই দিকে উল্টাতো, তাহলে এক্ষুনি হয়তো আমার গা হাত পা পুড়ে যেত। পুজো তো একেবারে ব্যাস সর্বনাশ। যাই হোক, এখন দেখো কিছুই হয়নি, রান্নাবান্নাটা করছি। আর তোমাদের তিলের সন্দেশটাও একটু দেখাবো। এই দেখো সন্দেশগুলো একদম রেডি হয়ে গেছে। এটার রেসিপি আমি শঙ্করিস কিচেনে আপলোড করেছি। কার কার দেখা হয়ে গেছে কমেন্ট করে জানিও কিন্তু। সন্দেশটা করার পর অল্প একটুখানি তিল ছিল, তাই মনে মনে ভেবেছি যে ওই অল্প তিল দিয়ে একটু বড়া করে নেবো। দু একটা বড়া যা হয় হবে, একটু মুখে দিয়ে খাওয়ার মতো। আজকে অনেক ধরনের ধরো কাজগুলো সারলাম, তো সেই জন্য রান্নাবান্না অনেক কিছু করবার মতো আমার সময় হয়নি। যতটুকু করতে পেরেছি ব্যাস। এই তরকারিতে আদা কাঁচা লঙ্কা একটু জিরের গুঁড়ো ব্যাস, এই দিয়েই রান্নাটা করব। বিশেষ কিছু তো মশলা দেবো না বলছি। এর মধ্যে একটুখানি তোমরা পারলে নারকেল কোড়া দিয়েও করতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। একটু হিং দিতে পারো। তো আমি আজকে মানে সেরকম কিছুই দিচ্ছি না, জাস্ট মানে এই রান্নাটা করব, সঙ্গে একটু তিলের বড়া মুখে দিয়ে দিয়ে খাবো। দেখো এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই যে থেতো করেছিলাম না আদা কাঁচা লঙ্কা, সেই হামানদিস্তাটা ধুয়েও জল দিলাম। এই যে জলটা দিলাম না, এই জলটা দেওয়ার জন্য তরকারির রঙটা অবধারিত কালো হবে। তবে লোহার জিনিসে ধরো তরকারি করে খাওয়া বা লোহার কড়াইয়ে রান্না করে খাওয়া কিন্তু খুব ভালো। যাদের ধরো আয়রনের ডেফিসিয়েন্সি আছে, তারা যদি লোহার কড়াইয়ে রান্না করে খায় না, তাহলে সেই ঘাটতিটা পূরণ হয়। 1 নম্বর কাঁচা লঙ্কার রান্না, তার উপর আবার লোহার জিনিসের যে জল ছিল সেটা দেওয়া। বুঝতেই পারছো তরকারির রঙ যে কী হবে। রান্নাটা তোমাদের পরে দেখাচ্ছি কীরকম কালার হয়েছে। এখন সব জিনিসপত্রগুলোকে এই যে পরপর অর্গানাইজ করে রাখছি। সাবুটা 2টো প্যাকেট এসেছিলো, একটা গোটা রেখেছি আর একটাতে আমি পাউডার করে রেখেছি। কলাইয়ের ডাল কিছুটা গোটা রেখেছি, কিছুটা পাউডার করে রেখেছি। এটা হচ্ছে সাবুর পাউডার। এদিকে 2 রকম চা পাতা এনেছে, সেই চা পাতাগুলোকেও ঢালা হয়নি। তো এখন এই যে চা পাতাগুলো ঢেলে জায়গায় রেখে দেবো। আর কৌটোবাটা তো সব 2-1 দিন আগেই পরিষ্কার করেছি। পুজোর আগে তো রান্নাঘর ডিপ ক্লিনিং হয়েছে, তোমরা দেখেই নিয়েছো। তো একটুখানি ঘুরিয়ে দেখাই তোমাদের এইগুলো কিভাবে অর্গানাইজ করেছি। আর তরকারির কালারটাও তোমাদের একটুখানি দেখিয়ে দেবো। এই দেখো কীরকম কালো কালো হয়েছে। আমার কর্তা এসে দেখে বলছে কি, এটা কি গাঁদাল পাতার ঝোল হয়েছে? তো এই দেখো এখন এই যে এগুলো সব অর্গানাইজ করা হয়ে গেছে। ক্যামেরার সামনাসামনি হতে পারিনি, তার কারণ এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে সামনাসামনি হতে পারিনি। দেখো পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি। যা যা ডাল মশলাপাতি, তারপরে যা যা ইনগ্রিডিয়েন্টস একটু রেডি করে রাখা যায় সেগুলোকে রেডি করে রাখলাম, কেননা পুজোর সময় একটু ফ্রি থাকবো। এই কদিন প্রচুর খাটুনি হয়েছে। কি বলতো, ঘর বাড়ি পরিষ্কার করাটা তো আর চারটিখানি কথা না, তার উপর আবার নিজে হাতে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলেই ঘর বাড়ি পরিষ্কার করেছি। প্রত্যেকটা জায়গা আমাদের নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমার 2টো পার্টে করা, মানে আগে মহলার আগের কিছুটা অংশ আছে যেটা কিনা আমার বাগান পরিষ্কার করা হয়েছিল,
বাগানটা খুব যে ভালোভাবে পরিষ্কার করতে পেরেছি এরকম না, মোটামুটি একটা মানে দেখে শান্তি হচ্ছে। আর ঘরবাড়ির মোটামুটি ঘরটরগুলো পরিষ্কার হয়ে গেছে, আর রান্নাঘরের অনেক কিছু গুছিয়ে রেখেছি যাতে পুজোর সময় একটু সুবিধা হয়। ছাদটা জাস্ট পরিষ্কার হয়েছে, কিন্তু পরে গোছাগুছি করব। আর অনেকটা হালকা হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেল।